অনুভূতিটা কি? স্বাভাবিক কারণেই গত 30শে ডিসেম্বর যে নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিকূল অবস্থার মুখেও আমার সংসদীয় এলাকা মৌলভীবাজার 2 আসন, সেই কুলাউড়ার জনগণ আমাকে যে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেজন্য আমি তাদেরকে প্রথমেই কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, জনগণের সহযোগিতা ছিল বলেই শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয় সংসদের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে। প্রায় দীর্ঘ 18 বছর পরে আমি এই সংসদ এলাকায় আসলাম এবং সদস্য হিসাবে আমি সদস্য আগেও ছিলাম 1996 সালে। কাজে এই স্বাভাবিক কারণেই এই 18 বছরে অনেক জল, পদ্মা, মেঘনা, যমুনা, বরিশালে হয়েছে, পরিবর্তিত হয়েছে। কাজেই দেশের রাজনৈতিক সামাজিক অবস্থারও অনেক পরিবর্তন হয়েছে। স্বাভাবিক কারণেই এখানে সংসদ সদস্য হিসাবে আমার দায়িত্ব হচ্ছে প্রথম আমার সংসদীয় এলাকা সহ জনগণের পক্ষে কথা বলা। সংসদ নির্বাচনে যখন অংশগ্রহণ করেছে স্বাভাবিক কারণেই সংসদ যে এসে কথা বলা বা সংসদ হিসাবে যোগদান করা, এটা হচ্ছে আমার প্রথম কাজ। আজকে ঐতিহাসিক দিন 7ই মার্চ, যে দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ 24 বছরের সংগ্রাম লড়াইয়ের যে ঐক্যবদ্ধ জাতি স্বাধীন পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল এবং মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যে ঐক্যবদ্ধ যৌথ ঘোষণা এবং বঙ্গবন্ধুর যে নীতি নির্ধারণী বক্তৃতার মাধ্যমে যে ঐতিহাসিক দিবস, সেই 7ই মার্চে আমি আজকে শপথ গ্রহণ করেছি। আমি মনে করি ইতিহাসের ধারাবাহিকতাকে রক্ষা করতে গিয়ে এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি মনে করি এই দিবসটিতে আমি সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার জন্য নিজেকে আমি গৌরবান্বিত মনে করছি। আপনার সাথে তো আরেকজন মুকাব্বির খান, তিনিও শপথ নেওয়ার জন্য আপনার 2 তারিখে চিঠি দিয়েছিলাম আমি, উনি দিয়েছিলেন 5 তারিখ, সেটা উনি বলতে পারবেন। আর আমি জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি হিসাবে জাতীয় ঐক্য ফ্রন্টে ছিলাম এবং আমি জাতীয় ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ছিলাম। সেই সদস্য হিসাবে আমি আমার পত্র সংসদে যাওয়ার জন্য আমি স্পিকারের মহোদয়ের সহিতে চিঠি দিয়েছিলাম এবং নির্বাচনের পর থেকেই আমি আমাদের ফোরামে এবং বিভিন্ন সময় আপনাদের প্রেস মিডিয়াতে আলোচনায় আমি বলেছিলাম যে আমি সেই সময় অসুস্থ ছিলাম, যাব পরবর্তী পর্যায়ে। তো সেই ধারাবাহিকতা রক্ষা করে আমি যা বলেছিলাম আমি তা করেছি। কারণ আমাদের রাজনীতির শিক্ষাগুরু বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি যা ওয়াদা করতেন তিনি তা রক্ষা করতেন। আমরা হচ্ছি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী কর্মী। আগেই সেই আদর্শের কর্মী হিসাবে আমি 30শে ডিসেম্বরের পরে জনসমক্ষে, প্রেস মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে যা বলেছি আমি তাই কার্যকর করেছি এবং আজকে আমি তা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ নিয়েছি। আপনি নিজে গণফোরামের একজন সদস্য, হ্যাঁ, গণফোরামের সদস্য হিসেবে এই কারণেই, কারণ জাতীয় ঐক্যফ্রন্টের সেই সমস্ত সিদ্ধান্তের সময় আমি নীতি নির্ধারক হিসাবে সেখানে আমি ছিলাম। কাজে আমিও জাতীয় ঐক্য ফ্রন্টের একজন প্রতিনিধি। কাজে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসাবে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আর ওনারা যা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা নেবেন। তবে আমি একই কথা বলতে পারি যে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করি। ভাই, আপনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, আপনি সংসদে কোন দলের প্রতিনিধি হিসেবে নিজেকে দেখতে চান? সংসদে আমি কোন দলের প্রতিনিধিত্ব করবো? আমি অবশ্যই তো সরকারি দলের প্রতিনিধিত্ব করছি না বা করবো না। আমি ধানের শীষ মার্কা নিয়ে করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই ধানের শীষ মার্কা বা ছড়া একসময় ছিল মৌলানা আব্দুল হামিদ খান সাহেব ভাসানীর ন্যাপের মার্কা এবং 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর এই মার্কা হয়েছে বিএনপির মার্কা। বর্তমানে এই 2019 সালে এসে এই ধানের ছড়া মার্কা বা ধানের শীষ মার্কা হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের মার্কা। কাজে আমি জাতীয় ঐক্যফ্রন্টের একজন নীতি নির্ধারক হিসাবে আমি সেই ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি। অবশ্য ধানের জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বিএনপি বড় দল, এটা স্বীকার করতেই হবে। বিএনপি নেতা কর্মীরা আমার নির্বাচনের সময় কাজ করেছে। বিএনপি ছাড়াও সর্বদলীয় ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, মা বোনেরা আমার নির্বাচনে আমার পক্ষে কাজ করেছে। আপনারা জেনে খুশি হবেন, খুশি হবেন আমি যে সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছি, নৌকা মার্কা নিয়েও একবার এমপি হয়েছিলাম। আর এই আসনে কখনোই ধানের শীষ মার্কা জয়লাভ করে নেই। আমি
ধানের শীষ নিয়ে জয়যুক্ত হয়েছে। কাজেই সংসদে আমি প্রতিনিধিত্ব করব জনগণের হয়ে, জনগণের পক্ষে এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার একজন প্রতিনিধি হিসাবে। আপনি তো নিজে আমি জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি হিসাবে তো বলছি, আপনার প্রশ্নের এটাই উত্তর। আপনি তো নিজে আপনি আমাকে তর্ক করলেন। আপনি সেটা হচ্ছে যে যেহেতু নির্বাচন করতে হলে আপনার নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অ্যাফিলিয়েটেড অর্থাৎ নিবন্ধিত দলের যে কোনো দলের সদস্যই আপনাকে নির্বাচন করতে হয়। সেই জন্য তারা সেই সময় তাদের তালিকায় এবং তাদের সদস্য গ্রহণ করে আমাকে নির্বাচনের সুযোগ করে দিয়েছিল। সেই জন্য আমি অবশ্যই গণফোরামের কাছে গেলাম। কিন্তু এখন তারা সেই দল গণফোরাম তাদের প্রতীক নিয়ে আপনি করছেন বিএনপি, তারা বলছেন যে গণফোরাম বলছেন বিশেষ করে আপনাকে দল থেকে বহিষ্কার করা সহ আপনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা সহ নির্বাচন কমিশনে এবং জাতীয় সংসদে অভিযোগ যদি আপনি শপথ নেন, শপথ নিলেন জাতীয় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় তারা তাদের সিদ্ধান্ত নেবেন, আমি আমার কার্যকরী ভূমিকা পালন করব। তারা অবশ্যই তাদের দল হিসাবে তারা সিদ্ধান্ত নিতেই পারে, সেই সিদ্ধান্তের অপেক্ষায় থাকুন, আমিও আমার ভূমিকার অপেক্ষায় থাকি। মনসুর ভাই, একটা শেষ প্রশ্ন করি, সেটা হলো যে আপনি যে মানে যে দলগুলোর হয়ে আপনি নির্বাচনে অংশ নিয়েছেন, যে জোটের হয়ে, সেই জোটের অনেক প্রার্থী নির্বাচনে কারচুপি হয়েছে বলে তারা একটা গণশুনানি করছে, কিন্তু আপনি বিজয়ী হওয়ার পর আপনি শপথ নিলেন, তার মানে এই যে গণশুনানিটা চলছে, এটি নিয়ে আপনার মন্তব্যটা কি? তাদের যারা গণশুনানিতে সম্পৃক্ত ছিলেন তাদের এলাকায় হয়তো সেরকম অবস্থার সৃষ্টি হয়েছে। আমার সংসদীয় এলাকায়ও আমি বলেছি যে এটা প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমাকে নির্বাচিত করতে হবে। তারা তাদের এলাকার সংসদীয় এলাকার কথা বর্ণনা করেছেন, আমি আমার এলাকার কথা বর্ণনা করেছি। আমি তো আর পঞ্চগড়ে কী হয়েছে বলতে পারবো, দিনাজপুরে কী হয়েছে বলতে পারবো। তবে এটাই সত্য যে আজকে 292টি আসনে বোধহয় জাতীয় ঐক্যফ্রন্ট জয়যুক্ত হতে পারে নাই। আমরা দীর্ঘদিন হয় 3 মাস হলো। তো এটাও তো আপনার লক্ষ্য করছেন যে এই আমাদের 8টি আসন ছাড়া বাকি কোনো আসনে এখনও 292 জন মিলে একটা মিছিলও কেউ করতে পারছে করেন। সেই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখেন? আমি তো এই কথাটাই বললাম, এখন আপনার যদি নির্বাচনে ওইখানে সেইভাবে দলভিত্তি সাংগঠনিক ভিত্তি মানুষকে নিয়ে পরিস্থিতির মোকাবেলা করা হতো, জনগণকে সম্পৃক্ত করে, সেটা তাহলে নিশ্চয়ই আমাদের 8 জনের মতো হয়তো বা ফল হতে পারে। তাহলে 298 জন ব্যর্থ হয়েছে, আমি সে কথা বলবো না। আমি বলেছি যেটা আমার কথা আমি বলেছি যে এখন পর্যন্ত আপনি নিজে সংসদ সদস্য হিসেবে সংবিধান সম্পর্কে আপনার ভালো ধারণা আছে, 70 অনুচ্ছেদ সহ এই যে বাধ্যবাধকতাগুলো রয়েছে সহ সেসব বিষয়ে আপনার ব্যাখ্যাটা কি হবে? আমার এই ব্যাখ্যার প্রয়োজন হয় না। নিশ্চয়ই স্পিকার যখন আমাকে শপথ গ্রহণ করিয়েছেন, উনি যখন 70 অনুচ্ছেদকে অনুসরণ করেছেন, আর আমিও একজন প্রাক্তন সংসদ সদস্য হিসাবে বা বর্তমান সংসদ সদস্য হিসাবে 70 অনুচ্ছেদের মূল ব্যাখ্যা আমার জানা আছে। কাজে এটাকে অনুসরণ করেই আমি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছি এবং আমি শপথ করি। জাতির কাছে আপনার রাজনীতি আগামী দিন এই সিদ্ধান্তের বাইরে গিয়ে, দলীয় সিদ্ধান্ত দলের বাইরে গিয়ে করার কারণে আপনার যে রাজনৈতিক যে ভাবমূর্তি তা ক্ষুণ্ণ হবে বলে অনেকে বলেছেন, অনেকে মন্তব্য। আমার ভূমিকা দিয়ে জনতার আদালতে আমার প্রতি মূল্যায়িত হবে এবং অতীতে যেমনিভাবে জনগণের পক্ষে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও জনগণের পক্ষে আমরা থাকব। দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থেই সংসদে যতদিন থাকব ততদিন জনগণের পক্ষে এবং দেশের স্বার্থের পক্ষে কথা বলে যাব। ঐক্যফ্রন্ট বলতে আপনার আহ্বান কি? মানে যে দলগুলোর হয়ে আপনি নির্বাচনে অংশ নিয়েছেন, যে জোটের হয়ে, সেই জোটের অনেক প্রার্থী নির্বাচনে কারচুপি হয়েছে বলে তারা একটা গণশুনানি করছে, কিন্তু আপনি বিজয়ী হওয়ার পর আপনি শপথ নিলেন, তার মানে এই যে গণশুনানিটা চলছে, এটি নিয়ে আপনার মন্তব্যটা কি? তাদের যারা গণশুনানিতে সম্পৃক্ত ছিলেন তাদের এলাকায় হয়তো সেরকম অবস্থার সৃষ্টি হয়েছে। আমার সংসদীয় এলাকায়ও আমি বলেছি যে এটা প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমাকে নির্বাচিত করতে হবে। তারা তাদের এলাকার সংসদীয় এলাকার কথা বর্ণনা করেছেন, আমি আমার এলাকার কথা বর্ণনা করেছি। আমি তো আর পঞ্চগড়ে কী হয়েছে বলতে পারবো, দিনাজপুরে কী হয়েছে বলতে পারবো। তবে এটাই সত্য যে আজকে 292টি আসনে বোধহয় জাতীয় ঐক্যফ্রন্ট জয়যুক্ত হতে পারে নাই। আমরা দীর্ঘদিন হয় 3 মাস হলো। তো এটাও তো আপনার লক্ষ্য করছেন যে এই আমাদের 8টি আসন ছাড়া বাকি কোনো আসনে এখনও 292 জন মিলে একটা মিছিলও কেউ করতে পারছে করেন।
সেই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখেন? আমি তো এই কথাটাই বললাম। এখন আপনার যদি নির্বাচনে ওইখানে সেইভাবে দলভিত্তি সাংগঠনিক ভিত্তি মানুষকে নিয়ে পরিস্থিতির মোকাবেলা করা হতো, জনগণকে সম্পৃক্ত করে, সেটা তাহলে নিশ্চয়ই আমাদের 8 জনের মতো হয়তো বা ফল হতে পারে। তাহলে 298 জন ব্যর্থ হয়েছে তারা আমি সে কথা বলবো না। আমি বলেছি যেটা আমার কথা আমি বলেছি যে এখন পর্যন্ত 200 আপনি নিজে সংসদ সদস্য হিসেবে সংবিধান সম্পর্কে আপনার ভালো ধারণা আছে, 70 অনুচ্ছেদ সহ এই যে যে বাধ্যবাধকতাগুলো রয়েছে সহ সেসব বিষয়ে আপনার ব্যাখ্যাটা কি হবে? আমার এই ব্যাখ্যার প্রয়োজন হয় না। নিশ্চয়ই স্পিকার যখন আমাকে শপথ গ্রহণ করিয়েছেন, উনি যখন 70 অনুচ্ছেদকে অনুসরণ করেছেন, আর আমিও একজন প্রাক্তন সংসদ সদস্য হিসাবে বা বর্তমান সংসদ সদস্য হিসাবে 70 অনুচ্ছেদের মূল ব্যাখ্যা আমার জানা আছে। কাজে এটাকে অনুসরণ করেই আমি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছি এবং আমি শপথ করেছি। জাতির কাছে আপনার রাজনীতি আগামী দিন এই যে সিদ্ধান্তের বাইরে গিয়ে, দলীয় সিদ্ধান্ত দলের বাইরে গিয়ে, দলের বাইরে গিয়ে করার কারণে আপনার যে রাজনৈতিক যে ভাবমূর্তি তা ক্ষুণ্ণ হবে বলে অনেকে বলেছেন, অনেকে মত প্রকাশ করেছেন। আমার ভূমিকা দিয়ে জনতার আদালতে আমার প্রতি মূল্যায়িত হবে।